গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন কাঠ পেন্সিল বইটি। লিখেছেন হুমায়ুন আহমেদ। পর্ব ৫, যদ্যপি আমার গুরু। অল্প কিছুদিনের মধ্যে কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের উপর নানান পত্রিকায় বেশ কিছু লেখা পড়েছি। ওনার জন্মশতবার্ষিকী ১ বছর আগেই শেষ হয়েছে। তারপরেও একটি পত্রিকা ঘটা করে জন্মশতবার্ষিকী পালন করলো। তাতে আমি কোনো সমস্যা দেখি না। একজন বড় লেখককে সম্মান দেখানো হচ্ছে, এটাই বড় কথা। আমাদের মধ্যে সম্মান করা এবং অসম্মান করার দুটি প্রবণতাই প্রবলভাবে আছে। কাউকে পায়ের নিচে চেপে ধরতে আমাদের ভালো লাগে, আবার মাথায় নিয়ে নাচানাচি করতেও ভালো লাগে। একটা সময় স্বয়ং রবীন্দ্রনাথকে নানান অসম্মানের ভেতর দিয়ে যেতে হয়েছে। তাকে বাকবাকুম কবি বলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা এমএ পরীক্ষায় তার রচনার অংশবিশেষ তুলে ধরে বলা হয়েছে শুদ্ধ বাংলা লিখ। ভাগ্যিস উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বাঙালিকে তিনি মাথায় তোলার সুযোগ করে দিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে বিশেষ বক্তৃতামালা দেবার আমন্ত্রণ জানিয়ে ধন্য হয়েছে। পশ্চিমা দেশেও এরকম প্রবণতা আছে। তরুণ আইনস্টাইন চাকরি চেয়ে নানান বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করেছিলেন। বিশ্ববিদ্যালয়গুলি আবেদনের জবাব পর্যন্ত দেয়নি। আইনস্টাইন অতি বিখ্যাত হবার পর তার চাকরির আবেদনগুলি বাধিয়ে অহংকারের সঙ্গে প্রদর্শিত হচ্ছে। অহংকারের বিষয় হলো আইনস্টাইনের মতো লোক এই বিশ্ববিদ্যালয়ে চাকরির আবেদন করেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাই। তাকে সম্মান দেখানোর আতিশয্যে এক প্রবন্ধকার লিখেছেন, সস্তাকার জনপ্রিয় লেখক শরৎচন্দ্রকে পেছনে ফেলে মানিক বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন কত দূর। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মানে পড়া বাস্তবতা, জাদু বাস্তবতা ইত্যাদি। সমস্যা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় নিজের স্বীকারোক্তি আছে তিনি শরৎচন্দ্রকে কতটা শ্রদ্ধার চোখে সারা জীবন দেখেছেন। গবেষক সরোজমোহন মিত্র তার মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য গ্রন্থে বলেছেন, মানিকের জীবনে শরৎচন্দ্রের প্রভাব ছিল অসীম। মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের চরিত্রহীন পড়ে অভিভূত ও বিচলিত হয়েছেন। তা লিখে গেছেন সাহিত্য করার আগে নামের প্রবন্ধে। বেচারা শরৎচন্দ্রের সমস্যা, তার রচনা সব বাঙালি মেয়েরা চোখের জল ফেলতে ফেলতে পড়ে। আমাদের ধারণা বহু লোক যা পছন্দ করে তা মধ্যম মাত্রার হবে, কারণ বেশিরভাগ মানুষের মেধা মধ্যম মাত্রার। বাংলা ভাষার ঔপন্যাসিকদের প্রচুর ইন্টারভিউ পত্রপত্রিকায় প্রকাশিত হয়। একটি প্রশ্ন বেশিরভাগ সময় থাকে, আপনার প্রিয় উপন্যাসিক কে? প্রশ্নের উত্তরে কেউ কেউ শরৎচন্দ্রের নাম দেন না। হয়তো ভয় করেন এই নাম দিলে নিজে মিডিওকার খাতায় নাম ওঠাবেন। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু কঠিন গলায় শরৎচন্দ্রের নাম বলতে দ্বিধাবোধ করেননি, কারণ তিনি ভালো মতোই জানতেন তিনি যাই বলেন না কেন তাকে মিডিওকার ভাবার কোনো কারণ নেই। মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি একটি লেখা শুরু করেছিলাম। কিছুটা লিখে থমকে গেছি। শুরুটা এরকম, সেটেলমেন্ট বিভাগের দরিদ্র কানুনগো হরিহর বন্দ্যোপাধ্যায় সর্বমোট 14টি সন্তান। পঞ্চমটির নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই ছেলেটি পড়াশোনায় ভালো। প্রবেশিকা পরীক্ষায় গণিতে ডিস্টিংশন নিয়ে প্রথম বিভাগে পাশ দিয়েছে। আইএসসিতে প্রথম বিভাগে পাশ করে অঙ্কে অনার্স নিয়ে ভর্তি হয়েছে প্রেসিডেন্সি কলেজে। হরিহরবাবু এবং তার স্ত্রী নির্দা সুন্দরী দেবী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই ভেবে যে পঞ্চমটির একটি গতি হয়ে গেল। সমস্যা বাঁধালো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের কিছু বন্ধু। একদিন ক্লাসের ফাঁকে তুমুল তর্ক। তর্কের বিষয় বড় কোনো কাগজে নবীন লেখকদের লেখা ছাপা নিয়ে। তারা বলছে নবীন লেখকদের লেখা সম্পাদকরা পড়েনি না। প্রবোধ একা বলছে নবীনদের কোনো ভালো গল্প পায় না বলে ছাপা হয় না, ভালো গল্প পেলেই ছাপবে। অসম্ভব কথা। আয় আমার সঙ্গে বাজি রাখ, আমি একটা গল্প লিখে পাঠাবো। কলকাতার সবচেয়ে ভালো পত্রিকা বিচিত্রা, বিচিত্রাতেই পাঠাবো, তারা অবশ্যই ছাপবে। তুই গল্প লিখবি? বাজি জেতার জন্য লিখবো, আজ রাতেই লিখবো। অঙ্কের বই সরিয়ে রেখে রাত জেগে গল্প লেখা হলো। গল্পের নাম অতসী মামি। লেখক হিসেবে প্রবোধ তার ভালো নাম না দিয়ে মা তাকে যে নামে ডাকতেন সেই নাম দিলেন, মানিক। পৌষ সংখ্যা বিচিত্রায় ডিসেম্বর 1988 অতসী মামি প্রকাশিত হলো। লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা কথা সাহিত্যে দিবাকর মানিক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা শুরু অতসী মামির হাত ধরে। বিচিত্রা পত্রিকাতে তার আরো দুটি গল্প প্রকাশিত হয়। তিনি অঙ্কের বই পুরোপুরি শেলফে তুলে লিখতে শুরু করলেন প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য। সে বছরই তাকে কঠিন মৃগী রোগ কবজা করে ফেলে। লেখার সময় এপিলেপসির আক্রমণ বেশি হয়, তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। একসময় জ্ঞান ফিরে আবার লেখা শুরু করেন। 1935 সনে মাত্র 27 বছর বয়সে লিখেন পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় পুতুল নাচের ইতিকথা দিয়ে।
পরিচয়ের ঘটনা বলা যেতে পারে। আমার বাবার পোস্টিং তখন বগুড়ায়। আমি বগুড়া জেলা স্কুলে ক্লাস 10-এ পড়ি। সেখানকার পাবলিক লাইব্রেরির নাম উডবার্ন পাবলিক লাইব্রেরি। লাইব্রেরির অবৈতনিক সেক্রেটারি একজন উকিল। অল্প বয়সীরা লাইব্রেরি থেকে কি বই নিচ্ছে না নিচ্ছে সেদিকে তার তীক্ষ্ণ নজর। আমার হাত থেকে পুতুল নাচের রীতিকথা তিনি কেড়ে নিয়ে বললেন, এই বয়সে মানিক না পড়াই ভালো, বইটা কঠিন, অশ্লীলতাও আছে। আমি বললাম, বইটা আমি আমার পড়ার জন্য নিচ্ছি না, বইটা বাবা পড়তে চেয়েছেন, তার জন্য নিচ্ছি। আমার জন্য নিয়েছি সুন্দরবনের আরজান সর্দার। বই নিয়ে বাসায় ফিরলাম, সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলাম। উপন্যাসের শুরুটা কি অদ্ভুত। খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়াছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন। এই শুরুটা পড়ে আমি কিন্তু বুঝতে পারিনি যে হারু ঘোষের উপর বজ্রপাত হয়েছে, সে পুড়ে কয়লা হয়ে গেছে। উপন্যাসে কি আশ্চর্য শুরু এবং কি আশ্চর্য লেখা। পুতুল নাচের রীতিকথা নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় মোটামুটি কঠিন সমালোচনার মুখে পড়েন। কমিউনিস্টরা বলেন, মানিকবাবু মানুষকে পুতুল হিসেবে দেখছেন, নিয়তির হাতের পুতুল। তা হতে পারে না, মানুষই তার নিয়তির স্রষ্টা। একজন লেখক সেই সত্যই লিখবেন, নিয়তির হাতে সব ছেড়ে দেবেন না। যে যা বলুক, আমার ধারণা বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে এটি একটি। উপন্যাসটি আমাকে কতটুকু আচ্ছন্ন করেছে তার প্রমাণ দিই। আমার উপন্যাস শ্রাবণ মেঘের দিনে প্রধান চরিত্র কুসুম। এই কুসুম এসেছে পুতুল নাচের রীতিকথা থেকে। শশী ডাক্তারের প্রণয়িনী। স্ত্রী শাওনকে আমি ডাকি কুসুম নামে। মনস্তাত্ত্বিকভাবে আমি তখন নিজেকে শশী ডাক্তার যে ভাবি না, তাকে বলবে। আমার মেঝো মেয়ের নাম শিলা। এই নামটিও নিয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প শৈলর শিলা থেকে। গল্পের শেষে তিনি বলেছেন, শৈলে যাহার জন্ম, শিলা যাহার নাম, সে শিলার মতো শক্ত হইবে জানি, কিন্তু রসে ডুবাইয়া রাখিলেও শিলা কেন গলিবে না ভাবিয়া মাথা গরম হইয়া উঠে। তার কোন লেখা কেমন, কোন গ্রন্থের জাদু বাস্তবতা আছে, কোনটিতে নেই, এইসব তাত্ত্বিক আলোচনায় যাব না। সাহিত্যে সিরিয়াস অধ্যাপকদের হাতে এই দায়িত্ব থাকুক। আমি ব্যক্তি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। নিঃসঙ্গ মানুষটার কোনো বন্ধু ছিল না। এতগুলি বই লিখেছেন, কাউকে কোনো বই উৎসর্গ করেননি। এই পর্যন্ত লিখে আমি থমকে গেলাম। অন্যদের মতো আমিও কি মানুষটাকে গ্ল্যামারাইজড করার চেষ্টা করছি না? মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো বন্ধু নেই, একজন কাউকে পাননি বই উৎসর্গ করার জন্য। এটা তো তার ব্যর্থতা, কোনো অর্জন না। মানিক বন্দ্যোপাধ্যায় পড়াশোনা বাদ দিয়ে সাহিত্যে নিজেকে সম্পূর্ণ নিবেদন করেন। এই বাক্যটাতেও তাকে বড় করার প্রচ্ছন্ন চেষ্টা থাকে। মূল ঘটনা সেরকম না। তিনি দুবার বিএসসি পরীক্ষা দিয়ে ফেল করার পরেই তার ডাক্তার ভাই পড়াশোনার খরচ দেওয়া বন্ধ করে দেন। বাধ্য হয়ে তাকে পড়াশোনায় ইতি টানতে হয়। তার কঠিন মৃগী রোগের চিকিৎসায় সেই সময়কার সবচেয়ে বড় চিকিৎসক এগিয়ে এসেছিলেন, ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি তখন শুরু করেন মদ্যপান। এই সময় অতুল চন্দ্র সেনগুপ্তকে এক চিঠিতে লিখেন, ডাক্তারের সব উপদেশ মেনে চলা বা সব ওষুধ নিয়মিত খাওয়া সম্ভব হয়নি, কারণ অর্থাভাব এবং অতিরিক্ত খাটুনি। আজ এখন ওষুধ খেয়ে ঘুমোলে কাল হাড়ি চড়বে না। খানিকটা অ্যালকোহল গিলে কিছুক্ষণের জন্য তাজা হয়ে হাতের কাজটা শেষ করতে পারবো। এই অবস্থায় অ্যালকোহলের আশ্রয় ছাড়া গতি কি? খোঁড়া যুক্তি। যারা মদ্যপান করেন তারা জানেন এই জিনিসটা কাউকে তাজা করে না, আচ্ছন্ন করে, বোধশক্তি নামিয়ে দেয়। আমার খুবই কষ্ট লাগে যখন দেখি এত বড় একজন যুক্তিবাদী লেখক নিজের জীবনকে পরিচালিত করছেন ভুল যুক্তিতে। তার শেষ সময় চিত্র শরৎচন্দ্রের চরিত্রের চিত্রের মতো, তার নিজের লেখা চরিত্রের মতো না। মানিক বন্দ্যোপাধ্যায় তখন আশ্রয় নিয়েছেন বস্তিতে। তাকে ঝাপটে ধরেছে চরম দারিদ্র্য, মদ্যপানের চরম আসক্তি এবং চরম হতাশা। তাকে দেখতে গেলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। অবস্থা থেকে তিনি গভীর বেদনে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বললেন, এমন অবস্থা, আগে টেলিফোন করেননি কেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অস্ফুট গলায় বললেন, তাতে যে 5 আনা পয়সা লাগে ভাই। 1956 সালের ডিসেম্বর মাসে বাংলা কথা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র মারা যান। তার বয়স তখন মাত্র 48। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। ধন্যবাদ।